সুধী মণ্ডলী, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকের এই আনন্দ উপভোগের জন্য আজকে ফেসবুক লাইভ এফসি টিভি তে ঢুকেছি। আমাদের সাথে অতিথি আছেন লেখক সংঘ, আমাদের লেখক সংঘর সম্মানিত আহ্বায়ক এবং উপ রেজিস্ট্রার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন এইচ.এম. শহীদুল ইসলাম, সাংবাদিক ও আবৃত্তিকার। আরেকজন কবি আছেন টি.এস. লাভলি, কবি ও শিক্ষক আমাদের সাথে আছেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। শহীদুল? হ্যাঁ শুনছি। শহীদুল কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের সুস্বাগতম, ঈদের শুভেচ্ছা। আমার পক্ষ থেকে আমার একটা নিউজ পোর্টাল আছে fcstv.com.bd, এটার পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা কবি এবং কবিতার আসর বিষয়ক একটি ফেসবুক লাইভে অতিথি আছেন, সকলকে স্বাগতম জানিয়ে আমি প্রথমে আমাদের সাংবাদিক শহীদুল ইসলামকে কবিতা এবং কবি বিষয়ক কিছু কথা বলে বক্তব্য দিয়ে তারপরে কবিতা আবৃত্তি করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। জনাব শহীদুল ইসলাম। শহীদ। জি, ধন্যবাদ এম তুষারি। আজকে আমাকে এই পবিত্র ঈদ উল ফিতরের রাতে আপনাদের এই ফেসবুক লাইভে আমন্ত্রণ জানানোর জন্য আমি সর্বপ্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, যারা আমার সাথে যারা অতিথিবৃন্দ আছেন এবং সেই সাথে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই কবিতা পাঠের আসর যারা দেখছেন, তাদের সবাইকে আমি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আসলেই কবিতা এবং কবি এরা একটু ভিন্নভাবে ঈদ উদযাপন করে। এদের হয়তোবা একটু মন মানসিকতাও একটু ভিন্ন অনেকের চাইতে। তো আজকে যে ঈদ, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, তো ঈদ হলো খুশির একটি দিন। আর যেহেতু এটা পবিত্র ঈদ উল ফিতর, এখানে দীর্ঘ এক মাস এখানে সিয়াম সাধনা, রমজানের রোজা রাখা এবং তারপরে যে ঈদের আনন্দ ভাগাভাগি করা, এখানে কিন্তু এই রোজার ঈদ এবং কুরবানির ঈদ দুটো কিন্তু ভিন্ন, অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা অনেক পার্থক্য রয়েছে। কারণ এখানে যারা আল্লাহর যে ইবাদত, যে রমজান, যে সাউম, যেটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে এটা একটি তৃতীয় স্তম্ভ হিসাবে গণনা করা হয় এবং এর অনেক ফজিলত রয়েছে। এবং এখানে আবার আরেকটি বিষয়, যে এখানে বিশেষ করে ঈদ উল ফিতরে কিন্তু ফিতরা দেওয়া হয়, জাকাত দেওয়া হয়। এখানে ধনী গরিব, মানে যে বৈষম্য আমাদের সমাজে যে রয়েছে, এই বৈষম্য কিন্তু দূরকরণের জন্য এই ব্যবস্থা সমাজে প্রচলিত রয়েছে। আসলে যে ঈদ মানে খুশি আনন্দ, এখানে আমি মনে করি ঈদ খুশি আনন্দ এটা সবার জন্য, এবং সমাজের যে নিম্ন স্তরের এবং যারা গরিব দুস্থ অসহায় দরিদ্র হতদরিদ্র যারা আছেন, তারাও যাতে সুন্দরভাবে এবং ঈদ উদযাপন করতে পারে, তাদের মনেও যাতে একটু ঈদের আনন্দ লাগে, এরকম একটি ব্যবস্থা যারা বিশেষ করে বিত্তশালী আমাদের আশপাশে যারা রয়েছে, তাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখা দরকার। এবং সবাই যখনই এই ঈদের আনন্দ আহ, ভাগাভাগি করতে পারবে, তখনই কিন্তু আমাদের মনে আনন্দ আসবে এবং ঈদের যে সার্থকতা, যে শব্দ, যে ঈদ, এই ঈদটা তখনই আমাদের সার্থকতা হবে। আহ, আসলে আমি আহ, মূলত আবৃত্তিকার এবং মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি। তো আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় ডক্টর হুমায়ুন আজাদ স্যার, যেহেতু আজকে ঈদের শুভেচ্ছা আমরা আহ, অনেককেই দিচ্ছি, প্রিয়জনদের, পরিচিত জনদের। তো আমি প্রথমেই ডক্টর হুমায়ুন আজাদ স্যারের সেই বিখ্যাত কবিতা
শুভেচ্ছা এর আবৃত্তি করার চেষ্টা করছি। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো দান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশে লাইট। বিদ্যুৎ চলে গেছে শহীদুল ভাই। আমরা আবার শহীদুলের বিদ্যুৎ বিদ্যুৎ সম্ভবত চলে গেছে। আমরা মুসলিম আপার কাছে চলে যেতে চাই। শহীদুলের বিদ্যুৎ আসলে আবার আমরা সংযোগ নিব। আপা, আপনার আপা আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কবি এবং কবিতা, আপনি একজন শিক্ষিকা, আবার একজন গৃহিণী এবং কবি। একটু একটু বুঝিয়ে যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে কিভাবে সম্ভব। আসসালামু আলাইকুম। আসলে আমি কবি কিনা ততটা বলতে পারবো না, কিন্তু মাঝে মধ্যে সামান্য মন যা চায় তাই লিখি। আমি সবাইকে এই যে শুভেচ্ছা জানিয়ে, আসলে আমি আমার নিজের স্বরচিত নয়, আমি জীবনানন্দ দাশের 20 বছর পরে কবিতাটি আবৃত্তি করব। 20 বছর পরে, আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো দানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফিরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাসির নীরের থেকে ঘর, পাখির নীরের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমাকে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে, একরাশ পাতার পেছনে সরু সরু কালো কালো ডালপালা বুকে নিয়ে তার, শিশিরের অথবা জামের ঝাউয়ের আমেজ। 20 বছরের পরে তখন তোমারে নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর। হয়তো আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অসথের জানালার ফাঁকে কোথায় লোকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। ধন্যবাদ সবাইকে। চমৎকার, আপনাকে ধন্যবাদ ঈদ ঈদ আনন্দ উপভোগ করার জন্য এবং ফেসবুক দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কানিশ ভাইয়ের কাছে চলে যেতে চাই। আপনি একটু বিস্তারিত বলবেন। আসলে আমরা ছোট থেকে ঈদ পালন করে আসতেছি, ছোটকালের বাল্যকালের ঈদ আর বর্তমান ঈদ, মানে আসলে তারতম্যটা কি? তারপরে আপনি আপনার সাহিত্য বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। ছোটকালের ঈদটা আসলে আমাদের কাছে খুবই আনন্দদায়ক ছিল। মনে হয়েছে যে দিনগুলো গুনছি আমরা যে কবে ঈদ আসবে। ঈদের আগের দিন বিকেল বেলা আমরা এলাকার ছেলেমেয়েরা সবাই মিলে, যেহেতু আমি গ্রামের মেয়ে, আসলে আমাদের বাড়ির পাশে একটা বিরাট মাঠ ছিল, আমাদের গ্রামের সব ছেলেমেয়েরা আমরা সবাই মাঠে চলে যেতাম। ওখানে গিয়ে চাঁদ দেখার জন্য আমরা সবাই ব্যস্ত হয়ে থাকতাম।
তারপরে চাঁদ দেখার পরে সবাই আমরা আতশবাজি বা বোমা ফুটিয়ে অনেক আনন্দ করতাম। আসলে সেই দিনকার মতো এখনকার আর আনন্দটা ততটা অনুভব করি না আমার মনে হয়। আচ্ছা, ধন্যবাদ আপা, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে অতিথি কানিসুর রহমান ভাইকে পেয়েছি, আসলে আমরা আপ্লুত। কানিস ভাই, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। কানিস ভাই কি শুনতে পাচ্ছেন? জি জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তুষারি ভাই, তুষারি হ্যাঁ, ভাই, শুনতে পাচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আরসিএস টিভিকে আজকে ঈদের দিনে আমাদেরকে শত মানুষের সামনে, অস্ত মানুষের সামনে, এদেশের আপামর মানুষের সামনে কথা বলার সুযোগ দিতে পারি। আমরা আসলে আজকে যারা রয়েছি, তারা কিংবা এমপি ভাই আছেন, সাংবাদিক শাহরিয়ার লাভিয়া আছেন, হামিদ এবং কবি, শহীদুল ভাই সাংবাদিক, এবং আসলে এদের ভিড়ে আমি আমার অবস্থান থেকে আমি এদেশের আপামর মানুষের সামনে কথা বলার সুযোগ দিতে পারি। আমরা আসলে আজকে যারা রয়েছি, এই অভিজ্ঞতাগুলো আপনারা হয়তো আপনাদের অনেকের মন ছুঁয়ে যেতে পারে না। আজকে যে ঈদটা আমরা পালন করছি, সেই ঈদটা আমাদের এই জীবনের, আমাদের প্রত্যেকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে প্রায় 1 বছরের উপরে, 14 মাসের মতো আমরা আমাদের নিজস্ব গতি, আমাদের নিজস্ব চিন্তা চেতনা, পথ চলা সব থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা কোভিড-19 আক্রান্ত সারা বিশ্বে। সে সারা বিশ্বের বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা যাদের কথা বলতে চাই, যে মানুষের কথা বলতে চাই, সেই মানুষগুলো কারা? এদেশের শতকরা প্রায় 80% মানুষ, শতকরা 80 জন লোক, যাদের জীবন জীবিকা চলে দৈনন্দিন কর্মজীবনের উপর। সেই মানুষগুলো আজকে কেমন আছে? আমি যদি নজরুলের ভাষায় বলতে চাই, জীবন যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসে না দিন। মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। আজকে আমাদের দেশের যে মানুষগুলো খেতে পাচ্ছে না, কিংবা হঠাৎ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা হচ্ছে না, সেই মানুষগুলো কি করবে? সে মানুষগুলো কোথায় যাবে? আজকে আমরা কি চিন্তা করেছি? আমি আজকের এই দিনে আমার ছোটবেলায় যদি ফিরে যেতে চাই, আমার বাল্যকালে যদি ফিরে যেতে চাই, তাহলে আমাকে বলতে হয়, আমাকে সেই ধান খেতটি দাও, আমাকে সেই মেঠো পথটি দাও, যে পথের আল ধরে আমি ছুটে যাব, যে রাস্তাটি ধরে আমি ছুটে যাব। আজকে যে ঈদটা এসেছে, সেই ঈদের আগের রাতটা দাও, যে রাতে আজকে আমি আমার পিতার হাত ধরে মেঠো পথের দাঁড়ে কিংবা গাছের আড়ে দাঁড়িয়ে যখন দেখেছি দূর আকাশের চাঁদ। চাঁদ উঠেছে বলে যে আনন্দ হয়েছে, চাঁদ উঠেছে বলে যে বাদ্য হয়েছে, চাঁদ উঠেছে বলে যে আতশবাজি হয়েছে। আজকে আমাদের সেই আনন্দটুকু ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাদের সেই কৈশোরটাকে, ফিরিয়ে দাও দুরন্ত সেই সময়টাকে, যেই সময়টা আমরা নিজেদের মতো করে উপভোগ করতে পেরেছি, যেই সময়টাকে আমরা নিজেদের মতো করে ছুটে বেড়াতে পেরেছি। সে সন্ধ্যা হোক কিংবা রাত, সময় কিংবা অসময়, আমরা চেষ্টা করেছি নিজেদের মতো করে সময়টাকে উপভোগ করতে। আজকে কেন আমার বোনটি রাতের আধারে বেরোতে পারছে না? আজকে কেন ঈদের আনন্দটি মন ভরে করতে পারছে না? কেন আজকে আমরা এক ভাই আরেক ভাইয়ের দিকে হাত তুলছি? আজকে এই ঈদের দিনে আমি সকলকে অনুরোধ করব, আপনারা, আমরা প্রত্যেকে ভাই ভাই, প্রত্যেকে মানুষ, সবার আগে আমরা মানুষ। আমি আমার ধর্মে আমার আনন্দটুকু পালন করব,
অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের আনন্দটুকু পালন করবে। আমরা সবাই আনন্দটুকু একে অপরের ভাগ করে নেব। আমরা কেন আবারও গাইতে পারি না, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইব। আমি ছোট সময় দেখেছি, যখনই কোনো অনুষ্ঠান হয়েছে, আমরা যেমন বিভিন্ন ধর্মাবলম্বীদের আচার অনুষ্ঠানে ছুটে গিয়েছি, তারা নির্দ্বিধায় আমাদের অনুষ্ঠানগুলোতে ছুটে এসেছে। আজকে এই দিনে আমরা ধর্ম নিয়ে যে হানাহানি, ধর্ম নিয়ে যে নিজেদের মধ্যে বিভেদ, সেই বিভেদটা ভুলে যেতে চাই। আমি আমার ভাইটিকে বুকে ধরে বলতে চাই, ভাই আমি আগে মানুষ, তারপর আমার ধর্ম। প্রতিটি মানুষ যদি তার ধর্মটাকে ধারণ করে, প্রতিটি মানুষ যদি তার নিজেকে ধারণ করে, প্রতিটি মানুষ যদি তার নিজেকে ভালোবাসে, তাহলে সে অবশ্যই অন্য কাউকে আঘাত করতে পারবে না। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের উচিত তার পাশের মানুষটিকে ভালো রাখা। পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ হলো অন্যের ক্ষতি না করা, অন্যের উপকার করার দরকার নেই। আজকে ঈদের দিনে আমরা যারা আছি, লাভলি আপা বলছিলেন যে আমার সেই দিনটাকে ফিরিয়ে দাও। আমি ওনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরা যারা মেট্রো পথ ধরে মানুষ, ক্ষেতের আল ধরে মানুষ, যে মাঝি আমাদেরকে বলেছিল যে এই নদী পার করতে আর পয়সা লাগে। আজকে এখানে যারা মানে দেশ বিদেশে যারা এই অনুষ্ঠান শুনছেন, যারা আমাদের কথা শুনছেন, আজকে যারা কবি আছেন তারা কবিতা পাঠ করবেন। আমি চেষ্টা করব তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আজকে এই বিরোধজনের সাথে সারথি হয়ে অনেকটা সময় আপনাদের সাথে পার করার জন্য। আমি সেই কথাটি বলে আমি শহীদুল ভাই কিংবা লাভলি আপার সাথে আমি আলোচনায় অংশগ্রহণ করতে চাই যে আমাদের সেই শৈশবের সেই দিনটি, যখন ঈদের আগের দিন, কখন সূর্য ডুববে, কখন ইফতার করব, কখন মসজিদে আজানের ধ্বনি হবে, কখন চাঁদ দেখতে যাব। চাঁদ উঠলে একেবারে মানে সত্যি কথা, যেটা লুঙ্গির মালকোচার ভিতরে বোম এবং ম্যাচ ছিল, সেই ম্যাচ দিয়ে বোম ফুটিয়ে সবাইকে জানিয়ে দিব আজকে রাত পোহালে ঈদ। এবং তখনকার একমাত্র মাধ্যম বিটিভিতে কখন বাজবে সেই নজরুলের সেই বিখ্যাত গানটি। এই যে গানের শব্দে আমাদের মনে হতো কাল ঈদ, আমাদের মনে হতো যখন দেখতাম যে উপস্থাপকাটি মাথায় কাপড় দিয়ে টিভির পর্দায় ভেসে উঠেছে, তখনই মনে হতো এই বুঝি আজকে এখন ঈদের ঘোষণা। আমরা সেই দুরন্ত দিনের সময় অপেক্ষায় থাকবো, আমরা সেই দুরন্ত সময়টাতে ফিরে যাওয়ার চেষ্টা করব। আমাদের যে সারথীরা আছেন, আজকে যারা আলোচনায় আছে, তারা আমাদেরকে স্মৃতি কাতর করে নিয়ে যাবে আজ থেকে বহুদিন আগে, সেই শৈশবে, যে শৈশবটা আমরা আজও স্মরণ করি বিনম্র চিত্তে। আজকের এই খুশির দিনে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি বিনম্র চিত্তে স্মরণ করছি আমাদের ভাষা আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে, সেই সব বীর শহীদদের প্রতি বিনম্র চিত্তে স্মরণ করছি জাতির পিতার পরিবার 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছে, সেই বঙ্গমাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্রবধূ এবং তার আত্মীয় স্বজন যারা নিহত হয়েছে, তাদের সকলের প্রতি, এবং আজকে আমাদের এই বাংলাদেশে যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজও আমরা আমাদের বিজয় গাথা শুনতে পাই তাদের মুখ থেকে। তারা বেঁচে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে সাথে আমি শুধু শহীদুল ভাইয়ের যেই শুভেচ্ছা কথা থেকে শেষ করেছিলাম, শহীদুল ভাই আপনি আপনার শুভেচ্ছা আবৃত্তিটা দিয়ে শুরু করলে আবার বোধহয় আমার লাভলি আবার কথা বলতে সুবিধা হয়। আপনার আবৃত্তিটা আসলে আমি শুনতেছিলাম বিমোহিত হয়ে। হ্যাঁ শহীদুল, বাকি অংশটা আমরা আবৃত্তি শুনতে চাই। জি 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 আমি আবৃত্তি করারই চেষ্টা করব, কারণ আসলে আজকে যদিও আমাদের ইয়েতে বলা হয়েছিল যে কবিতা পাঠের আসর, আসলে পাঠ এবং আবৃত্তি
অনেক পার্থক্য। কারণ পাঠ মানে তো কোনো কিছু পড়া, পড়া মানে পাঠ। তো আবৃত্তি বিষয়টা হলো আসলে ব্যাপক। সেখানে উচ্চারণ সঠিক, প্রমিত উচ্চারণ থাকলে প্রমিত, তারপর যেভাবে থাকে, মানে যদি কোনো গ্রামের ভাষা থাকে, আঞ্চলিক ভাষা থাকে, আঞ্চলিকটা বলতে হয়। আবার তাল, লয়, আহ, সবকিছু এখানে এখানে ঠিক রাখতে হয়। তো আমি চেষ্টা করছি, হয়তো আবৃত্তি করারই চেষ্টা করব। জি, আমি ডক্টর হুমায়ুন আজাদ স্যার, ওনার বিখ্যাত একটি কবিতা শুভেচ্ছা, মানে প্রকৃতিকে শুভেচ্ছা, তারপর বিভিন্ন আহ, বিভিন্ন বিষয় এখানে আছে। তিনি কিন্তু অনেক কিছুকেই তিনি শুভেচ্ছা জানিয়েছেন, প্রকৃতি থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে। আমিও সেই কবিতাটি চেষ্টা করছি আবৃত্তি করার। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা। ভালো থেকো চর, ছোট করে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের চিল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো। জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, গরুর হাসি। ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়ল বিল। ভালো থেকো নাও, মধুমাখা গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ধন্যবাদ। লাভলি আপা বলেন শহীদুল ভাইয়ের আবৃত্তি। দারুণ হয়েছে আসলে। কোথায় যে হারিয়ে গিয়েছিলাম শহীদুল স্যারের কবিতার আবৃত্তি শুনে, আমি বুঝতেই পারিনি। এত ভালো আবৃত্তি আসলে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য। অনেক ভালো থ্যাংক লাগছে ইউ, স্যার। থ্যাংক ইউ। অনেক অনেক ভালো হয়েছে স্যার আপনার। জি, সময় থাকলে আবারও চেষ্টা করবো আরো আবৃত্তি করার জন্য। তুষারি তুষারি ভাই, ভাই, আমি আমি কি আরো করব এখন, না পরে করব? আপনার স্মৃতিচারণ করেন 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 তুষারি। আবৃত্তি করেন। স্মৃতি, আরো শুনতে চাই শহীদুল ভাই। হ্যাঁ, হ্যাঁ, স্মৃতিচারণ, স্মৃতিচারণ, অবশ্যই স্মৃতিচারণ তো স্মৃতিচারণ আসলে করা আছে, করা উচিত আসলে। অতীত অনেক স্মৃতি। আপনি ভালো জায়গায় আছেন, আপনি শুভেচ্ছা হুম, দিয়েছেন না শুভেচ্ছা দিয়েছেন তা না। আপনি স্মৃতিচারণ যদি করি, আসলে আহ 90 দশকের শুরুতে যখন একেবারেই ছোট ছিলাম, তখন যখন ঈদের চাঁদ, মানে ঈদ আসবে, যখন রোজা 29টি হতো, তখন আমরা খোলা মাঠে চলে যেতাম। এলাকার যত ছেলে সবাই আমরা খোলা মাঠে রাখতাম, যে যাতে চাঁদটা দেখা যায় সুন্দরভাবে। তো খোলা মাঠে আমরা 29 রোজা যখন হতো, তখনই আমরা চলে যেতাম। সেই সূর্য অস্ত যাওয়ার আহ, আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে থাকতাম। তো আহ, দেখতাম যে পশ্চিমের সেই আকাশে চাঁদ উঠেছে কিনা। যদি চাঁদ চাঁদ যখনই উঠতো, তখনই আমরা সাথে সাথে এলাকার ছেলে, বন্ধু বান্ধব যারা ছোট ছেলে, যারা বাচ্চারা, আমরা সবাই একসাথে দল বেঁধে আমরা এলাকার পাড়া মহল্লায় এ, আমরা মিছিল করতাম, স্লোগান দিতাম, কালকে ঈদ, কালকে ঈদ, এরকম একটা স্লোগান দিতাম, মনে পড়ে। আর অনেক আসলেই
আগেকার যে ঈদ, এখন তো আসলে ডিজিটাল প্রযুক্তি অনেক উন্নত, দেশ অনেক উন্নতির দিকে যাচ্ছে। তবে আমাদের এই উন্নতি, এ- এই সাথে সাথে কিন্তু আমাদের যে অতীত স্মৃতি, অতীত যে ঐতিহ্য, সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তবে সেগুলোও আমাদের সংগ্রহ রাখা এবং আমাদের সেগুলো ধরে রাখা উচিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আজকে এই যে আমরা যে স্মৃতিচারণ করছি, এখনকার প্রজন্মের যারা ছেলে মেয়ে যাদের বয়স 10-এর নিচে, তারা কিন্তু এরকম আমাদের কাছ থেকে তারা সেই অতীত ইতিহাস তারা জানতে পারছে যে আসলে আমরা কিভাবে ঈদ করতাম, ঈদ কিভাবে কাটাতাম। তারপর দেখা যেত ঈদের নামাজ পড়তাম। নামাজের পূর্বে আমরা গোসল করে আমরা যারা মুরব্বী, বিশেষ করে বাবা মা এবং বড় ভাই বোন, তাদেরকে আমরা আহ, সালাম করতাম। সালাম করে তারপর নামাজ আদায় করতাম। নামাজ শেষে আবার দেখা যেত যে পাড়া প্রতিবেশী বা চাচাতো ভাই বা অন্যান্য বোন যারা আছেন, তাদেরকে কিন্তু আমরা, যারা বয়সে বড় বিশেষ করে, তাদের কাছ থেকে আমরা আবার সালামি নেওয়ার চেষ্টা করতাম। তো এখন অনেকটাই এগুলো নেই। আবার দেখা যাচ্ছে যে চাঁদ যখন দেখা যেত ঈদের আগের রাত্রে, বিটিভিতে আমরা বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান দেখতাম, বিশেষ করে শুভেচ্ছা, রংধনু, এরকম অনেক নাম ছিল। এখন তো আসলে অনেক বেসরকারি টেলিভিশন চ্যানেল, অনেক অনুষ্ঠানই হয়। তো তারপরেও আমার কাছে মনে হয় যে সেই অনুষ্ঠানের মানগুলো অনেক ভালো ছিল, অনেক আনন্দ করতাম আমরা সেই ঈদের আগের রাতে। তারপর আরেকটি বিষয় যে আমাদের যে গাছের যে মেহেদি, এখন তো কৃত্রিম রং মিশিয়ে যে মেহেদি তৈরি করা হয়। আগে কিন্তু একেবারেই আহ, প্রকৃতি থেকে পাওয়া যে মেহেদি, গাছ থেকে পাওয়া মেহেদি পাতা দিয়ে পাতায় পিষে যে তৈরি করা হতো মেহেদি, তার কিন্তু একটা ঘ্রাণ থাকতো। হাতে আমরা মাখতাম সারা রাত। তো মেখে রাতে আমরা শুয়ে থাকতাম, সকালে উঠে দেখতাম যে বিছানা লাল হয়ে গেছে, জামা কাপড় লাল হয়ে গেছে, সেগুলো রঙে লাল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এরকম স্মৃতি। আবার সকালে যখন সেই মেহেদি আমরা ধুয়ে ফেলতাম, তখন কিন্তু সারা দিন যে মেহেদির যে ঘ্রাণটা, যে সুবাস, সেটা কিন্তু সারা দিন লেগে থাকতো। কিন্তু এটা এখন আর পাওয়া যায় না। এটা খুবই মিস করছি। এটা আসলে বলার মতো নয়, অনেকটাই মিস করছি। এবং এখন সেই গ্রানটা না থাকার কারণে আমার মনে হয় ঈদ ঈদ মনে হয় না, সত্যি কথা বলতে। জি তুষারি ভাই। তুষারি ভাই, আপনার আপনার সাউন্ড আসতেছে না। আচ্ছা, আমরা যখন বাবা ছিলাম না, তখন ঈদটা খুব মজা লাগতো। এখন আমরা বাবা হয়ে গেছি, এই জন্য ঈদের আমেজটা আমাদের অনেক কমে গেছে, সম্ভবত এইটাই। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যে বয়সও আজকে বেড়েছে। ঈদের দিনে আমরা অল্প অল্প সময়ের জন্য আমরা একটা লাইভ আসছি ঈদ এবং কবিতা নিয়ে। তো আমি একটু দর্শকদের দেখাতে চাই, এবছর একটা বই মেলায় আমার একটা বই আসছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণামূলক একটা বই, অজানা মুক্তিযুদ্ধ 71। আমি বইটা স্ক্রিনে দেখাতে চাই। এটা আমার কালিয়াকুড়ে গণহত্যার শিকার হয়েছিল এবং সম্মুখ পাক মিলিটারিদের সাথে সরাসরি যুদ্ধে শহীদ হয়েছিলেন 6 জন বীর মুক্তিযোদ্ধা। তাদের ব্যাকগ্রাউন্ড, ইতিহাস, তাদের পারিবারিক কি অবস্থা এবং তাদের যুদ্ধ কৌশল, সরকারের কাছ থেকে প্রাপ্ত পাওয়া না পাওয়ার সব স্মৃতিগুলো আমি বইতে তুলে নিয়ে আসছি। অলরেডি আমরা বিভিন্ন প্রশাসনের লোকজনকে দিয়েছি, যারা এখানে কালিয়াকুড়ে কর্মরত রয়েছেন, এবং মুক্তিযোদ্ধাদেরও দিচ্ছি আমার এই বইটা। আসলে মূলত এই বইটার কাজ করতে যে আমার প্রায় 1.5 বছর সময় লেগে গেছে, 1.5 বছর লেগে গেছে। তথ্য, ছবি আমার সংগ্রহ করতে অনেক সময় লেগে গেছে। এই বছর বইমেলায় আমার বইটা প্রকাশ হয়েছে এবং বইমেলার শেষের দিকে বইমেলায় তুলেছিলাম। তবে বইটা প্রকাশনা করেছেন পাতা প্রকাশনী।
প্রকাশক ছিলেন আলেয়া আক্তার আলু। বইটা 100 পাতার একটা বই। এটা 10 জন মুক্তিযোদ্ধাকে নিয়ে করেছি। আমি আশা রাখবো কালিয়াকৈরে যেসব নতুন প্রজন্ম আছে, নতুন প্রজন্ম যারা আছে, শিক্ষার্থী আছে, এই বইটা সংরক্ষণে রেখে যদি একটু পড়তে পারে, তাহলে আমাদের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধের পক্ষের ইতিহাসগুলো এই বইটার মধ্যে তুলেছি। আবার কিছু রাজাকারদের নামও চলে আসছে, যারা আমাদের পরে, অনেক পরে, কিন্তু ইতিহাস সংগ্রহ করতে যে এই রাজাকারদের, দেশবিরোধীদের নাম অজানা যে চলে আসে, কল্পনাও করতে পারিনি যে এরা এদের লোকগুলো তারা এই দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এবং আমাদের দেশের অনেক মুক্তিযোদ্ধাদেরই তারা পাক মিলিটারির হাতে তুলে দিয়েছে। আমার এই কাহিনীটা এখানে বইগুলোতে লিপিবদ্ধ করা হয় এবং কালিয়াকৈরের এই 71 সালে দীর্ঘ 9 মাসে কালিয়াকৈরে কোথায় কোথায় মুক্তিযুদ্ধ হয়েছে, কমান্ডার কে কে এই অপারেশন কত তারিখে, তার বিস্তারিত আমি দিয়েছি বিভিন্ন বই থেকে। সেনাবাহিনীর বাংলাদেশ মুক্তিযুদ্ধ কয়েকটা খণ্ড থেকে সংগ্রহ করে এই তথ্যগুলো আমি বইটি দিয়েছি। যারা আমাদের এই লাইভ শো শুনছেন, আমি আশা রাখবো, যদিও আমি কৌশল করে বা বইটা আপনাদের হাতে দিতে না পারলেও আপনারা নিজের থেকে কালেকশন করে নেবেন। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এই বইটা রাখা দরকার আমি মনে করি এবং এখানে কালিয়াকৈরের মুক্তিযুদ্ধ ইতিহাসগুলি তুলে। আমি রোজার আগে আমাদের যে কালিয়াকৈরের সুযোগ্য ইউনু মহোদয় আছে, কাজী হাফিজুল আমিন, উনি দেখেছেন এবং বই শিক্ষা করেছেন। বইটা বলছে যে এটা সরকার, আমরা প্রশাসনিকভাবে যখন যেসব শিশুদের কম্পিটিশন প্রতিযোগিতা করি, সেসবের শিশুদের, বিজয়ী শিশুদের মাঝে এই বইটা দিলে মনে হয় ভালো হবে, এরকম প্রশংসা করছেন। তো আমি আমার একটা বইয়ের কথা বললাম, এর আগেও আমার আরো একটা গত আপনার 2020-এ বইমেলা একটা উপন্যাস ছিল, তোমাকে পরকালবাসিব ভালো, আর একটা কবিতার বই আছে ছিল, এটা সম্ভবত 11তে করেছিলাম, আর একটা যমুনা পাড়ের বোরকা পরা যুবতী, একটা 7টা গল্প নিয়ে একটা বই করেছিলাম। এই হলো অবস্থা। তো আমি কানিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই ছোট্ট পরিসরের ফেসবুক লাইভে সংযুক্ত করার জন্য। আপনার দীর্ঘায়ু প্রত্যাশা করি এবং আপনার কাছ থেকেও কিছু শ্রুতিমধুর কথা শুনতে চাই। কানিজ ভাই, ধন্যবাদ। আসলে ভাই, আপনি যে কথা বললেন, আমার যে বইয়ের কথা বললেন, জগতে অনেক মুক্তিযুদ্ধের যে বইটি আপনার আছে, বইটি অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমি বলতেছিলাম, সেই কথাটা আমি এখন আবার একটু বলি। থেকে হয়তো একটা প্রজন্ম পরে আমাদের এই প্রজন্মের কিংবা পরের প্রজন্মের কাছে সামনাসামনি মুক্তিযুদ্ধের পড়াশোনা সৌভাগ্য হয়েছে, আর হয়তো একটা প্রজন্ম পরে আমরা আমাদের মুক্তিযুদ্ধ, তো সেই মুক্তিযোদ্ধাদের কথা সংরক্ষণ করা, সেই মুক্তিযুদ্ধের কথা সংরক্ষণ করা অবশ্যই এই প্রজন্মের একটি দায়। আমাদের সবার পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দায় মুক্তি চেষ্টা হলে পূরণ করার চেষ্টা অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য আপনার এই প্রয়াসটি একটি সুন্দর সৃষ্টিশীল কাজ হিসাবে থেকে যাবে। যেহেতু কবিতা পাঠের আসর, আমি কবিও নই, আবৃত্তিকারও নই, তারপরেও চেষ্টা করব আমার খুব প্রিয় এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে আপনাদের সামনে পাঠ করার জন্য। কবিতার নাম ফাল্গুনী, কবি কাজী নজরুল ইসলাম। সখী পাতিষ্ণে শিলাতলে পদ্ম পাতা, সখী কৃষ্ণে গোলাপ ছিটে খাসলো মাথা, যার অন্তরে কন্দন করে হৃদমন্থন, তারে হরি চন্দন কমলি মালা। সখী
দিশনেলো দিশনেলো বড় সে জ্বালা, বল কেমনে নিবাই সখী বুকের আগুন, এলো খুন মাখা তুন নিয়ে খুনেরা ফাগুন, সে যে হানে হুল খুন ছুরি ফেটে পড়ে ফুলকুড়ি, আয় বুড়ি বুকে ধরে গুণ, যত বিরোহিনী নিমখুন কাটা গায়ে নুন। আজ লাল পানি পিয়ে দেখি সবকিছু চুর, সবে আতর বিলায় বায়ু বাতাবি নেবু, হলো মাদার অশোক ডাল রঙন্ত নাজেহাল, ডালে ডাল ডালে ডাল পলাশ শিমুল, সখী তাহাদের মধুখরে মোড়ে বেঁধে ফুল। নব সহকার মঞ্জরি সহভ্রমরি, চুমে ভোমরা নিপট হিয়া মরে হুমরি, কত ঘাটে ঘাটে সই সই ঘট বড়ে নীতি ওই, চোখে মুখে ফুটে কই আবড়াঙা গাল, যত আধ ভাঙা ইঙ্গিত তত হয় লাল। আর সইতে পারিনে সই ফুলো ঝামেলা, পাতে মল্লি চাপা সাজে বেলা চামেলা, এরো ফুটলো মাধবী হুড়ি ডগমগ তড়ুপুরি, পথে পথে ফুলজড়ি সজিনা ফুলে, এত ফুল দেখে কুলোবালা ফুল না ফুলে। সাজি বাটা ভরা চিবান বেজনি হাতে, করে স্বজনে বিজন কত সজনি সাথে, ছাতা চোখে চোখে সংকেত কানে কথা যাও দেতে, ডলে পড়া অঙ্কেতে মনোমতে যায়, আজ আমি ছাড়া আর সবে মন মতো পায়। সখী মিষ্টি ও জালে মেশা এলো একই বায়, এ যে বুকে যত জ্বালা করে মুখে তত চায়, এ যে শরাবের মতো নেশা এ পড়া মোলাও এ মেশা ডাকে তাহে বুকে। ধন্যবাদ কানিজ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি কবিতা আবৃত্তি করলেন। আসলে স্বাধীনতার পক্ষেই কবিতা আবৃত্তি হবে এবং কবিতা আবৃত্তি করব। কবিতার মাধ্যমেই ফুটে উঠবে সেই 50 বছর আগে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। অনেকে বলে স্বাধীনতা নাই বাংলাদেশে, কথাটা ভুল। স্বাধীনতা আছে বলেই আমরা বেঁচে আছি, বাঙালিরা বেঁচে আছে। তো আমি শহীদুল ইসলামের কাছে যাব। শহীদুল ইসলাম, আপনার আর কি আবৃত্তিতে আছে? আমরা আর বেশি সময় নিব না, অনেক সময় হয়ে গেছে। শহীদুল, এরপরে আপায়, এরপরে আবার ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের আজকের অতিথি কানিজ ভাই। শহীদুল। জি, কানিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ছন্দময় ছন্দের তালে তালে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবিতা আবৃত্তি করেছেন, অত্যন্ত দারুণ হয়েছে, ভালো লেগেছে। আমি আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, ওনার একটি কবিতা, একটি জাগরণমূলক কবিতা, একটি উৎসাহমূলক কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করছি। কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, ধুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান, হাও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কান্ডারি হুঁশিয়ার, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার, তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার, গিরি সংকট বীরু ছাত্রীরা, গুরু গরজাই বাজ, পশ্চাৎ পথ যাত্রীদের মনে সন্দেহ জাগে আজ, কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার, কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, যেথা বাঙালির খুনে লাল হয়েছিল ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলেখ্যে দাঁড়াইয়াছে তারা,
দেবে কোন বলিদান। আজই পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ। ধুলিতেছে তরি, ফলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, কান্ডারি হুঁশিয়ার। ধন্যবাদ। শহীদুল ভাই, মানে জি, খুবই সুন্দর। চমৎকার। ধন্যবাদ আমরা ধন্যবাদ এই খালিদ ভাই, চেষ্টা করি। লাভলি আপার কাছে চলে যাব। লাভলি আপা, আপনার দর্শকদের উদ্দেশ্যে এই ঈদের দিনে, যেহেতু করোনায় আমরা ক্ষতিগ্রস্ত, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বন্ধ, আসলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাই না, যেহেতু স্কুল বন্ধ, এই জন্যই আমরা আসলে কেমনই যেন আনকমন একটা পরিবেশে চলে গেছি। লাভলি আপা, বলবেন আপনি প্লিজ। হ্যালো হ্যালো ভাই, আমি শুনতে পাচ্ছি না আপনি কি বলছেন, আপনার এটা সাউন্ডটা ভালো আসতেছে না। আপা আপনি বলবেন, আবার একটু সর্বশেষ আপনি বলবেন, আপনি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি শুভেচ্ছা দিবেন। আমরা আর বেশি সময় নিব না। আপা শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছেন? লাভলি আপা, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার আপনার সর্বশেষ কথাটা বলেন। কথাটা না স্পষ্ট বুঝতে পারতেছি না আমি। কথা আপনি সাউন্ড হচ্ছে কিন্তু দর্শকদের কথা। উদ্দেশ্যে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার অভিমতটা ব্যক্ত করেন। আজকের এই দিনে আপনি এই দেশের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে কোভিড-19 এর দুর্যোগময় মুহূর্তে আমাদের বিদ্যালয়গুলো প্রায় এক বছর পার হয়ে গেছে, বিদ্যালয়গুলো বন্ধ আছে। আমরা আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আসলে অনেক দূরে চলে এসেছি। দূরে আসলে ওদের সাথে আমাদের তেমন দেখা সাক্ষাৎ হচ্ছে না। দেখা হচ্ছে শুধু আমাদের মোবাইল ফোনের মাধ্যমে। আমরা জুমের মাধ্যমে ওদের সাথে ক্লাস করতেছি। কিন্তু আসলে এই মুহূর্তে, এই দুর্যোগময় মুহূর্তে আমরা বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় আমাদের আসলে আমরা মানসিকভাবে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছি। জানি না আমাদের আর কত দিন এভাবে কাটাতে হবে। বিদ্যালয় কখন খুলবে এটাও আসলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি না। আম- তাই আমরা আশা করব, আমরা যে যেখানেই থাকি না কেন, কোভিড-19 এর এই দুর্যোগময় মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের অধিদপ্তরের, আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা আমাদের ক্লাসগুলো ক্লাস ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। বর্তমানে আমরা গুগল মিটের মাধ্যমে প্রায় বিদ্যালয়ের 20% শিক্ষার্থীকে আমরা আমাদের গুগল মিটে ক্লাস অ্যাড করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। লাভলি আপা কি একটি আবৃত্তি করবেন কিনা? ওনার অনেক কবিতা রয়েছে। আসলে আসলে আমি তো প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে আসলে আমি মানসিকভাবে অতটা প্রিপারেশন নিয়ে আসিনি এখানে। আমার মনে হয় শহীদুল স্যারের কাছ থেকে একটু আবৃত্তি শুনলে একটু ভালো হয়। এই লাভলি আপা, আপনি ওই যে রোমান্টিক কবিতাটা একটু শোনান, ওই যেটা নৌকার মধ্যে দেখা এক যুবকের সাথে। ওটা আসলে আসলে আমি তো শহীদুল,
লাভলি আপা হয়তো হ্যাঁ জি ভাই। একটু লাইন মনে হয় কেটে গেছে, সংযুক্ত হলে আবার কথা বলবে। আমরা একটু আপনার কাছ থেকে হ্যাঁ আমি শহীদুল। হ্যাঁ আমি কি করব আরেকটা? হ্যাঁ 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 হ্যাঁ, শিওর শিওর। হুম, আমি একটি হুম, জি হ্যাঁ 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 আমি খুঁজছি একটি কবিতা। হ্যাঁ আমি 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 খুঁজছি। আমি একটি কবিতা করতে চাচ্ছিলাম জীবনানন্দ দাশের নাটোরের বনলতা সেন। আহ, দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, যেটা হাতে এসেছে, যেটি কাছে আছে, আমি এটি এটি করছি। কবি শামসুর রহমান, আমাদের স্বনামধন্য একজন কবি, এবং তার বিখ্যাত একটি কবিতা স্বাধীনতাকে নিয়ে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আমি এটি আবৃত্তি করে চেষ্টা করছি আবৃত্তি করার। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল বাংলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটাই ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সে জওয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে ধামামা বাজিয়ে দিগির দিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, বাংলায় তোমাকে আসতেই হবে। জি
ধন্যবাদ শহীদুল, ধন্যবাদ তুষারি ভাই। চমৎকার। হুম। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আবার লাভলি আপাকে পেয়েছি। লাভলি আপা, আপনি কি যেন একটা কবিতা বলতে চেয়েছিলেন, লাইফের সাথে অ্যাডজাস্ট ছিল, যদি বলতেন। লাভলি আপা আছেন আমাকে? হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আবার লাভলি আপাকে পেয়েছি। লাভলি আপা, আপনি কি যেন একটা কবিতা বলতে চেয়েছিলেন, লাইফের সাথে অ্যাডজাস্ট ছিল। লাভলি আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? লাভলি আপা আছেন আমাকে? লাভলি আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা অনেক সময় নিয়েছি, আমরা সর্বশেষ। হ্যাঁ, লাভলি আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি ওই কবিতাটা খুঁজতে পেরেছিলেন আমার স্টুডিও থেকে? তাহলে যদি আবৃত্তি শোনাতেন। হ্যাঁ, পাইছি তো অনেক খুঁজে, কিন্তু মোবাইলে ফেসবুকে পাইছি, বুঝছেন। আসলে আমার তো ওইভাবে প্রস্তুতি নেই, আমি ওইগুলো গুছিয়ে রাখি না। আমাকে যদি আগে বলতেন তাহলে হয়তো একটু আমার এরকম হতো না। আচ্ছা, ঠিক আছে, যতর পাইছেন দু এক লাইন যদি দর্শকদের শোনাতেন, শুনিয়ে দিতেন। হ্যাঁ, আমি এখন আমার একটা স্বরচিত কবিতা বলবো, না বলা কথা। তোরা এক নদীর মাঝে কোন এক নৌযানে দেখা হলো এক যুবকের সনে, অপলক দৃষ্টিতে বাঁকা চাহনিতে, দুটো ঠের কোণে বাঁকা হাসি টেনে কি যেন বলছিল সে বিড় করে। নিঃশব্দে না বলা কথা তার না বলাই রয়ে গেল। আবার দু একদিন পরে কোন এক নৌযানে দেখা হলো সেই যুবকের সনে, এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে সে চেপে বসলো আমার পাশে। কি যেন কি বলতে চেয়ে আটকে যায় সে বারে বারে না বলা কথা। আজও তার না বলাই রয়ে গেল। দিন কয়েক পরে আবার দেখা হলো সেই যুবকের সনে, পরনে তার দামি শার্ট প্যান্ট, চুলগুলো উস্কো খুস্কো, হাতে তার লাল গোলাপ, ঠোঁটে মৃদু হাসি। ধন্যবাদ লাভলি আপাকে, ধন্যবাদ। আমরা সর্বশেষ আমরা মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপর রেজিস্ট্রার জনাব কানিচুর রহমান, আপনাকে সর্বশেষ আপনি দর্শকদের কি শোনাবেন, আবৃত্তি না অনেক কিছু, একটু শুভেচ্ছা জানাবেন। আমরা প্রায় শেষ পর্যায়ে বিদায় নেব, আপনার মাধ্যমেই আমরা বিদায় নেব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি FCS টিভিকে এবং তুষারি ভাইকে, যে আমাদের মতো আমার মতো একজন মানুষকে আপনারা আজকে যে মানুষের সামনে উপস্থাপন করেছেন তার জন্য আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালোবাসা দিয়ে আসলে ভালোবাসা অর্জন করতে হয়। আমরা মানুষকে ভালোবাসবো, ভালোবাসবো এই দেশকে, ভালোবাসবো আমার মাকে। মা, মাটি এবং মাতৃভূমিকে বুকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমি আসলে যে বললাম, আমি আসলে কবিতা পাঠ করতে জানি, আবৃত্তি করতে জানি না। আমি সর্বশেষ একটি আসলে আমাদের বিখ্যাত কবি রফিক আজাদের একটি কবিতা মানে পাঠ করতে চাই, বাদ্যে হারামজাদা। ভীষণ ক্ষুধার্ত আছি, উদরে শরীর বৃত্ত ব্যাপে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেখে। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি,
অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায় বাড়ি, গাড়ি, টাকা কড়ি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি, পড়ে যাচ্ছে পেটের পান্তর, ভাত চাই। এই চাওয়া সরাসরি, ঠান্ডা বা গরম, সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই। মাটির শান্তি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি। অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাবি নিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক, যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও। জেনে রাখো, আমার ওসবের কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ জঞ্জকাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই নিষ্ঠ আইন কানুন, সম্মুখে যা কিছু পাবো খেয়ে যাব। অবলীলাক্রমে থাকবে না কিছু বাকি, চলে যাবে হাপাতের গ্রাসে। যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদে উপাচার হবে। সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য বাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতায় খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদী নালা, গ্রামগঞ্জ, ফুটপাত, নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীয়মান পতাকা সহ মন্ত্রীর গাড়ি, খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, বাদ্যে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। ধন্যবাদ। ধন্যবাদ আনিস ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক সময় আমরা ছিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সেই সাথে HM শহীদুল ইসলাম, সাংবাদিক ও আবৃত্তিকার। আর ধন্যবাদ বিশেষ করে জানাই ST লাভলি আপাকে, কবি এবং শিক্ষক। উনি স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন। আবার কোনো একদিন আপনাদের সাথে সংযুক্ত হব, কথা বলবো, প্রাণবন্ত আড্ডা দিব, এই প্রত্যাশা রেখে আজকের ঈদ আড্ডা কবি এবং কবিতার বিষয়ে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।